গতকাল ফের প্রধানমন্ত্রী এসেছিলেন এ রাজ্যে, 3 জায়গায় যেমন সভা করলেন এবং প্রত্যেকটা সভাতেই কিন্তু দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন তোপ দাগলেন তিনি, তার পাশাপাশি কিন্তু সন্দেশখালী ইস্যুও বিজেপি ক্রমাগত নিজেদের আক্রমণ কিন্তু বাড়াচ্ছে এবং বারবারই প্রধানমন্ত্রী যখন লিগ্যাল সেলের কথা বলছেন তারপরেই আমরা দেখলাম এসএসসি চেয়ারম্যান হঠাৎই 180 ডিগ্রি ঘুরে গেলেন, তিনি বয়ানে বদল হয়ে গেল। কারণ কি? আলোচনা অবশ্যই করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন বিমল শঙ্কর নন্দ, আইনজীবী শীর্ষেন্দু সোনা রায় এবং গৌতম রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো তৃতীয় দফা ভোটের আগে বাংলায় এসে চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদী, দিলেন আইনি সাহায্যের প্রতিশ্রুতি। একই সঙ্গে দুর্নীতিগ্রস্তদের হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী। চাকরি বাতিলের দায় নরেন্দ্র মোদীর ওপর চাপিয়ে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे, लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है, इन दिनों वो भी फंस गए हैं। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারকে চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। আমি আলোচনায় আসবো, সমীর বাবুকে দিয়ে শুরু করবো। সমীর বাবু, একেবারে যেদিনকে আমরা দেখলাম 22শে এপ্রিল এই 2016 গোটা প্যানেলটা বাতিল হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং সেই দিন থেকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আক্রমণ শানিয়েছেন। একদিকে আদালতকে বলছেন আর অন্যদিকে বিজেপিকে, চাকরি খেকো বিজেপি, তিনি বারবারই একথা বলছেন। কিন্তু গতকাল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার বয়ান বদলে গেল 180 ডিগ্রি। তিনি এখন বলছেন যোগ্যদের পাশেই তো তাঁরা রয়েছেন। তাহলে বিজেপি চাকরি খেকো, কলকাতা হাইকোর্ট একেবারে কেন্দ্র সেখানে লোক বসিয়েছে এবং এখানে শুধুমাত্র ড্রাফট তৈরি হচ্ছে, ইনস্ট্রাকশন আসছে বিজেপির পার্টি অফিস থেকে, এই যুক্তিগুলো কিভাবে দাঁড় করানো যায়? দেখুন, আমি বলছি বিচার ব্যবস্থা আর যাই হোক রাজনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে না। আমরা দেখছি যে রায় এসছে, আমরা বলছি না, কিন্তু এইটুকু দেখতে পাওয়া যাচ্ছে যে একসঙ্গে এসএসসি চেয়ারম্যান অলরেডি আপনারা জানেন 2023-এ 18 ডিসেম্বর এবং 2023-এর 20শে ডিসেম্বর এবং জানুয়ারির 5 তারিখ তিনটে অলরেডি অযোগ্যদের যারা অলরেডি সাবমিট করেছে। 9-10-এর 811 জন, 11-12-এর 993 এবং গ্রুপ সির 1133 এবং 2313 হচ্ছে যে গ্রুপ ডি। স্বাভাবিকভাবে আজকে বিজেপি বলছে 26,000 চাকরি চলে যাওয়ার পেছনে অবশ্যই তো এখানে সিপিএমের অত্যন্ত গুণী ব্যক্তি আইনজীবী বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে এবং তো আছেই, বিজেপির ইন্ধন তো আছেই। কারণ তিনি ইন্ধন বলতে হচ্ছে বিচারপতি ঢাকি সমেত বিসর্জন হবে, বিসর্জনের কথা বলছেন। পরে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। না, তাহলে এসএসসি চেয়ারম্যানের বক্তব্যটা বদলালো কেন? না, পরিস্থিতিটা যেদিকে, উনি তো একটা প্রথমে অযোগ্যদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছেন, হ্যাঁ, কিন্তু যোগ্যরা কারা নির্দিষ্ট করে তাদের রোল নম্বর নাম সহ তো একটা স্পষ্ট ইঙ্গিত দিতে হবে, স্পষ্ট একটা মেরিট লিস্ট যাকে বলে সেটা তো দিতে হবে। আপনি কুসুমিতা নিশ্চয়ই জানেন নাইসাতে যে ঘটনাটা ঘটেছে তাতে পঙ্কজ বনসালের
কাছ থেকে যে ওয়েমার সিটগুলো পাওয়া গেছে তারই বেসিসে একটা কথা আসছে যে অনেক ওয়েমার সিট নষ্ট করে বিজেপির যোগাযোগটা জানতে চাইছি। বিজেপি চাকরি খেয়েছে, বিজেপির ইন্ধনে হয়েছে, এখানে বিজেপির কানেকশনটা জুড়তে চাই। এখন এই একটা সুন্দর সরকার চলছে, বাংলা যখন এগিয়ে যাচ্ছে তাকে কলঙ্কিত করার জন্য, যেমন আমি বলছি তেমনি সন্দেশখালী ইস্যু এবং এসএসসি, আমি সন্দেশখালী ইস্যুতে আসব অবশ্যই। এসএসসি বিজেপি ভোটের আগে চেয়ারম্যানের বক্তব্য কিভাবে পাল্টেছে এক সপ্তাহের মধ্যে দেখাবো আপনাদের। যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আর তারপরে ডিগবাজি খেলেন এসএসসির চেয়ারম্যান। যোগ্য অযোগ্যদের বিভাজন সম্ভব, নিজের এক সপ্তাহ আগের অবস্থান থেকে সরে এসে শুক্রবার উল্টো সুর সিদ্ধার্থ মজুমদারের গলায়। সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য অবশ্যই আপনাদের শোনাবো। ঠিক 7 দিন আগে সিদ্ধার্থ মজুমদার, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা গিয়েছে এবং চ্যালেঞ্জ করেছে ডিভিশন বেঞ্চের এই রায়কে, একদিকে রাজ্য, একদিকে এসএসসি এবং অন্যদিকে পর্ষদ। এবং সেখানে গিয়ে কিন্তু এসএসসির পক্ষ থেকে আইনজীবী তিনি বললেন যে যোগ্য এবং অযোগ্যদের তফাৎ করার মতন সেকেন্ড অপশন তাদের কাছে আছে। আর সিদ্ধার্থ মজুমদার একেবারে 180 ডিগ্রি অবস্থান বদল করলেন। কি বললেন শুনুন। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। বিমান শঙ্কর বাবু, খুব উল্লেখযোগ্যভাবে 3টে জিনিস এখানে দেখার। প্রথম কথা হচ্ছে সিদ্ধার্থ বাবু আগের দিন যখন বলেছিলেন যে আমার কাছে তো আর সব ওএমআর আমি তো আর যাচাই করে দেখিনি, কারা যোগ্য আমার পক্ষে তো এভাবে বলা সম্ভব নয়। 7 দিনের মধ্যে তিনি কিন্তু নিশ্চিত করছেন যে যোগ্যদের তালিকা এসএসসি দিতে পারবে আদালতে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই এতটা যে সময় নষ্ট হলো এবং এসএসসির এই রাতারাতি বদল, তার কারণ কি কোথাও সুপ্রিম কোর্টের কাছে চাপ? এবং তৃতীয়, প্রধানমন্ত্রী গতকাল যখন লিগাল সেলের কথা বলছেন, এসএসসি কি একেবারে সরাসরি চাপের মুখে পড়লো? কোথাও তদন্তে ভয় পাচ্ছে? না দেখো কুসুমিতা, প্রত্যেক দিন সকালে উঠে না এই ধরনের কথাবার্তাগুলো আলোচনা করতে তারপর সারাদিনটা এত বিচ্ছিরি লাগে নিজের, কি বলবো। আমার মনে হয় তোমাদেরও সে একই সমস্যাটা হয়। সারাদিন মানুষের এই সকালে উঠে এই মিথ্যাচার দেখতে দেখতে না সত্যি মানে মনটা বিষিয়ে যায়। একটা কথা বলি, সেটা হচ্ছে এটা নিয়ে এই বিজেপি দায়ী, এই ধরনের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। মামলা করেছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তারা প্রায় 1200 দিন রাস্তায় বসে আছে, এখানে বিজেপিকে টানা হচ্ছে। আমার বক্তব্য, বিজেপি এর সঙ্গে যদি এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বিজেপিকে বলা হয় বিজেপি করবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং ভবিষ্যতেও করবে, কিন্তু এই মামলাটা করেছে মূলত যারা বঞ্চিত চাকরি প্রার্থী। দল হিসেবে বিজেপিকে মামলা করেছিল, ফলে বারবার বিজেপিকে টানছে কেন? এটা হচ্ছে ট্রাভেস্টি অফ ট্রুথ, নাম্বার 1। নাম্বার 2, কাকে মানে উকিল নিয়োগ করা হবে সে তো চাকরি প্রার্থীদের ব্যাপার। বিকাশ ভট্টাচার্য হতে পারে, আকাশ ভট্টাচার্য হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। উনি টাকা নিয়েছেন, মামলা করেছেন, তাতে সিপিএম বা এলো থেকে? এখানে সিপিএমেরও কোনো ব্যাপার নেই। বিকাশ ভট্টাচার্য লয়ার হিসেবে মামলা করেছেন, সিপিএম যদি পার্টি হিসেবে দাঁড়ায় তাদের ব্যাপার, আমি তো সিপিএমের আলোচনা করতে পারি না। থার্ড হচ্ছে 282 পাতার রায় আমি আবার পড়তে বলবো। এই তৃণমূল যারা করে তারা তো পড়াশোনাটা ছেড়ে দিয়েছে বা পড়াশোনার সঙ্গে বহু দূরে থাকে। আমার দুঃখ হচ্ছে যে যারা এখানে বলতে আসে তৃণমূল হয়ে, তারা তো কিছু কিছু পড়াশোনাটা করে, তারা কেন রায়টা পড়েনি? সেখানে পরিষ্কার করে বলা আছে মাননীয় বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি তাদের রায় স্পষ্ট করে বলেছেন, তারা বারবার এসএসসিকে বলেছিলেন যে তোমরা এখানে আলাদা করে দিয়ে যাও, কাজটা তোমার। যে এই লোকগুলো যদি অন্যায়ভাবে চাকরি পেয়ে থাকে, যারা যোগ্য তাদের তুমি বেছে দাও প্রমাণ সমেত। খালি মুখে বললে হবে না, প্রমাণ সমেত বলতে হবে এরা যোগ্য। এসএসসি সেটা বলতে পারেনি। আজকে যখন এসএসসি এটা বলছে, পরিষ্কার বিজেপি প্রথম থেকেই বলেছে যে এই যে ট্র্যাজিক ঘটনাটা ঘটে গেল, যে লোকগুলো যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি যাদের চলে গেল, তার জন্য এই সরকার দায়ী, তার জন্য এই স্কুল সার্ভিস কমিশন দায়ী। তাদের পাশে থেকে আমরা লড়াই করব।
আজকে যখন একটা লাইনেই বলি, আজকে যখন গোটা মানুষজন বিশ্বাস করে ফেলেছে যে এই সরকার, এই রাজনৈতিক দল প্রত্যেকে দায়ী, তখন আবার হুট করে ব্যাক সামারসল্ট করেছে এই এসএসসি, এটা নির্দেশ এই সরকারের বা শাসক দলের নির্দেশে। এখন বলছে আমাদের কাছে রয়েছে প্রমাণ, তো প্রমাণটা তুমি হাইকোর্টে দাওনি কেন? প্রথম তো ফাঁসবে যে তোমরা হাইকোর্টে দাওনি কেন, সেই উত্তর আগে দাও। এবং সেখানেও বয়ান বদল, হাইকোর্টে এক ধরনের বয়ান, সুপ্রিম কোর্টে এক ধরনের বয়ান, একদম এসএসসির বয়ান বারবার বদল হচ্ছে। আমি এই জায়গায় শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস যেটা খুব স্বাভাবিকভাবে মানুষের কৌতূহল হবে, সেটা হচ্ছে এসএসসির কম্পালশনটা কোথায়? তাদের কাছে যদি যোগ্য অযোগ্য তফাৎ করবার জন্য যথাযথ ওএমআর সিটগুলো থেকে থাকে, আমরা ধরে নিলাম সেকেন্ড অপশনও যদি থেকে থাকে, তাহলে সেটার ব্যবহার তারা করছেন না কেন? আজকে যখন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, লিগাল সেল তৈরির কথা বলছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির কথা বলছেন, তখন কি চাপে পড়ে কোথাও তদন্তের মুখোমুখি পাচে হতে হয়, সেই জন্য আজকে তারা ক্লারিফিকেশন দিচ্ছেন? ছোটবেলা থেকে একটা গান শুনতাম, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। এখন এদের বলতে হয় যে চাকরিটা আমার চলে গেছে। কিসের জন্য গেছে? কে পরীক্ষা নিয়েছিল? এসএসসি পরীক্ষা নিয়েছিল, দায়ী এসএসসি। আজকে তাকে বলতে হবে। ফার্স্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হাইকোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে স্পেশাল বেঞ্চ, স্পেশাল বেঞ্চ থেকে এখনও সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা জায়গায় এসএসসি অবস্থান বদল করেছেন তিনি। আজকে যোগ্য প্রার্থীদের যখন বলছেন এতদিন করেননি কেন, তাহলে তো এখন সুপ্রিম কোর্ট যেতে হতো না কোটি কোটি টাকা খরচা করে। আজকে যখন বললেন যে আমরা তালিকা দেব, তাহলে সেই রকমভাবে তালিকা দিন, সংখ্যায় নয়, নেম, জেন্ডার এবং এই সমস্যার সমাধান বোধহয় শীর্ষেন্দুদা আরো আগেই করা যেত, যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যদি এই যোগ্য প্রার্থী তালিকা থেকে থাকে এসএসসির কাছে, তাহলে তো অনেকবার বলেছিলেন ওনারা এসে এফিডেভিট দিচ্ছেন, এক এক সময় এক এক রকম। আমি তো বারবার বলছি, যেমন ভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা জায়গা হয়, নাম, জেন্ডার, মার্কস, পার্সেন্টেজ, আপনি টোটাল দেখুন। 249 পাতায় হাইকোর্টের রায়ের বলছে 17 রকম ভাবে চাকরি চুরি করেছে। সময় কেনার চেষ্টাটাই বা কেন এতদিন ধরে বারবার বয়ান বদল করে এসএসসি নিজেদের অবস্থান কি প্রমাণ করার চেষ্টা করছে? আগামী পরশুদিন তো সুপ্রিম কোর্টের সামনে তাদেরকে দাঁড়াতে হবে এবং সেখানে যোগ্য প্রার্থীদের তালিকা তুলে ধরতে বলেছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের সর্বোচ্চ আমলাকে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এরপর সওয়াল জবাবে উঠে আসে ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে কয়েকজনের নিয়োগকর্তাই নয় রাজ্য সরকার, অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। নিয়োগ মামলায় জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী আদালতে জানান ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কিভাবে দেবেন? সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল। এরপরে বিরোধীরা প্রশ্ন তোলেন ধৃত আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য এ পর্যন্ত আদালতের কাছে 5 বার সময় চেয়েছেন মুখ্য সচিব। 24 ঘন্টা আগেও তিনি আদালতের কাছে 7 দিন সময় চান। এটা কি করে সম্ভব যে মুখ্য সচিব জানেনই না কার নিয়োগকর্তা কে? তাহলে কি ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছিল? এরপর বিচারপতির প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বারবারই অসহযোগিতার অভিযোগ। এবং সমীরবাবু, আমি এই জায়গায় আসবো যে মুখ্য সচিব তিনি যদি নাই জানতেন তাহলে তো তিনি সেটা প্রকাশ্যে জানিয়ে দিতে পারতেন। এই 1.5 বছরের যে সময়টা নেওয়া হলো, এই টালবাহানাটার নির্দিষ্ট কোনো কারণ কি আছে? কারণ তো একটাই, রাজ্যপালের সাথে রাজ্যের যে বৈরী সম্পর্ক, এটা গোটা বাংলা জানে। এবং রাজ্যপাল অনেক ব্যাপারেই যে ফাইল আটকে রাখে, সেটা তো আমরা শিক্ষা বিলে আমরা দেখেছি, যেখানে মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলরের করার জন্য যে বিল পাস হয়েছিল আটকে রাখেন, তার জন্য কারা কারা আমলা তাদের প্রোফাইলটা মুখ্য সচিবের কাছে থাকবে না বা নবান্নের কাছে থাকবে না, থাকা উচিত ছিল। কিন্তু যে কোনো কারণে এদের নিয়োগকর্তা যে দুজনের নাম বললেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায় বা সুবীরেশ ভট্টাচার্য, এটা কিন্তু রাজ্যপাল কর্তৃক সাইন হয়। স্বাভাবিকভাবে সেখানে কোথাও জটিলতা আছে কিনা রাজ্য সরকার জানবে না, রাজ্যপাল সই করতে পারে কিন্তু প্রোফাইলটা মুখ্য সচিব জানবেন না। বেশ, আমি গৌতম বাবুর কাছে একবার যাই। তথ্য দিল, কিন্তু এটা জানা উচিত ছিল যে রাজ্যের মুখ্য সচিব
তিনি তো আদালতে জানাতে পারতেন, আজ 1.5-2 বছর ঝুলিয়ে যাচ্ছেন যে কবে তিনি পারমিশন দেবেন। তিনি তো বলতে পারতেন এই চারজনে পারমিশন দিচ্ছি, বাকি দুজনের আমি আটকে রাখছি। এটা একটা লজিক হলো। আমি গৌতম বাবুর কাছে একবার যাই। গৌতম বাবু, শিক্ষায় নিয়োগ দুর্নীতি যেখানে বিরোধীরা বারবারই অভিযোগের আঙুল তুলছে তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস একেবারে সরাসরি কিন্তু বিজেপিকে যোগ করতে চাইছে, চাকরি খেকো বলছে। কিন্তু গতকাল আমরা দেখলাম জনসভা থেকে মুখ্যমন্ত্রী বামেদের সঙ্গে কিন্তু একেবারে রামেদেরও জুড়ে দিলেন, বললেন চাকরি যাওয়ার দায় কিন্তু বামেদেরও রয়েছে। না না, এই সমস্ত একটা অদ্ভুত অদ্ভুত ধরনের কথা উনি বিভিন্ন জায়গায় প্রায় বলে থাকেন। আমার কতগুলো সিম্পল কোশ্চেন, যে ওএমআর সিটটা পাওয়া গেল না, সিবিআই আসার পর সেটাকে একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো, হাইকোর্ট বারবার বলল যে যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকাটা দেওয়া হোক, বারে বারে সেটা দেওয়া হলো না, এবং এই ব্যাপারে কেস গেল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, এবং তারপরে আবার এই রায়ের পর বারে বারে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে আমি সুপ্রিম কোর্টে যাব এই রায়ের বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে চাকরিটা বিক্রি করতে হবে। এসএসসি ঠিক করেছিল ফাইনালি চাকরি বিক্রি করব, তৃণমূল দল ঠিক করেছিল চাকরিটা বিক্রি করে কোটি কোটি টাকার একটা সম্পত্তি বানাবো, এইটা হচ্ছে আসল কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এর পিছনে বামেরাও রয়েছেন। বামেরা রয়েছে, বামেরা তো স্বাভাবিকভাবেই বিকাশ ভট্টাচার্যের নাম উঠেছে। বিকাশ ভট্টাচার্য তো বলছেন, তিনি তো বললেন যে আমি পয়সা না নিয়ে কেস করেছি। পয়সা নিয়ে কেস করেছেন কি পয়সা না নিয়ে কেস করেছেন বড় কথা না, বড় কথা হচ্ছে যদি ফ্লস না থাকে, ত্রুটি না থাকে, তাহলে হাইকোর্ট এই রায় দেয়। যারা চিরকুটে চাকরি দিয়ে আর একটা চাকরি দিতে, এবং আরেকটা কথা বলেন যেটা সত্যি কথা শুনে রাখুন, আরেকটা কথা আপনারা শুনে রাখুন, প্যানেল বহির্ভূত শূন্য হলে আপনাদের সম্মান করি, শূন্য প্রশ্ন হলেও সম্মান দিতে হবে তো আপনাদের। আরে শূন্য প্রশ্ন হচ্ছে নিয়ম নিয়ে, প্রশ্ন হচ্ছে বারবার কিন্তু ইচ্ছাকৃতভাবে সময় নষ্টের অভিযোগ উঠছে, সে এসএসসির যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া নিয়ে হোক কিংবা ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে হোক, কিন্তু তার ফল ভুগতে হচ্ছে চাকরি হারাদের এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের।